লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির প্রধান জনাব তারেক রহমানের বৈঠকের পর একটা আলোচনা ছড়িয়ে পড়েছে। সেটা হলো, আমরা যখন এই ধরনের আলোচনা হয়, আমরা সোফার এই ধরনের সংস্কৃতিতে অভ্যস্ত যে কে জিতলো, কে হারলো, সরকার জিতলো না বিএনপি জিতলো, বা এর বাইরে জামায়াত আছে এবং এনসিপিকেও আমরা এখন আলোচনার মধ্যে রাখি, কে জিতলো কে হারলো এই হিসাব নিকাশ শুরু হয়। কেই বলে আসলে চান কপাল, ডক্টর মোহাম্মদ ইউনূসের কপাল যে খুবই ভালো। শেখ হাসিনা সরকারের পতনের ঠিক পর মুহূর্ত থেকে আজকের দিন পর্যন্ত তিনি যথেষ্ট বিচক্ষণতার সহিত, অনেকে বলেন তিনি রাজনীতি বোঝেন না, কিন্তু তিনি আসলেই বোঝেন। তো ঐতিহাসিক লন্ডন বৈঠক নিয়ে কিছু কথা না বললেই নয়। আমাদের স্যার কেমন আছেন আপনাকে একটু যদি জিজ্ঞেস করি, লন্ডন বৈঠক ঐতিহাসিক বৈঠক, যে ইংল্যান্ড তো আমাদের ইতিহাসে স্থান পেয়ে গেল স্যার, আপনার কি মনে হচ্ছে আলোচনা ফলপ্রসূ হলো কিনা সেটা আপনি একটু বলবেন। তার গতকালের যে বিষয়টি, আমাদের নেতার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে মিটিংটি হয়েছে, এটা যেই পরিস্থিতিটি সৃষ্টি হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে মানুষের যে প্রত্যাশা ছিল, ছাত্র জনতার যে আপনার বিজয়ে আমাদের আন্দোলনের যে একটা অ্যাচিভমেন্টটা, সেটা নষ্ট হয়। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, আপনারা ইতিমধ্যে ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে বুঝে গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি। আমি আশা করব আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। বিশেষ কথা বাড়াবো না, বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে একটা রিকোয়েস্ট করবো আপনাদের কাছে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলা মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির প্রধান জনাব তারেক রহমানের বৈঠকের পর একটা আলোচনা ছড়িয়ে পড়েছে। সেটা হলো, আমরা যখন এই ধরনের আলোচনা হয়, আমরা সোফার এই ধরনের সংস্কৃতিতে অভ্যস্ত যে কে জিতলো কে হারলো, সরকার জিতলো না বিএনপি জিতলো, বা এর বাইরে জামায়াত আছে এবং এনসিপিকেও আমরা এখন আলোচনার মধ্যে রাখি, কে জিতলো কে হারলো এই হিসাব নিকাশ শুরু হয়। আসলে কি তাই? একটা রাজনৈতিক সেটেলমেন্ট আদতে কাউকে কি জেতায় বা হারায়, সে আলোচনাটা করতে চাই। তার আগে বিএনপির বাইরে যে দুটো দলকে নিয়ে আমরা আলোচনা করি, এনসিপি এবং জামায়াতে ইসলামী, তাদের প্রতিক্রিয়াটা, অফিসিয়াল প্রতিক্রিয়াটা একটু দেখতে চাই। সেখানে প্রথম আলোতে হেডলাইন হচ্ছে এরকম: জামায়াতে ইসলামী নিয়ে একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। মানে এখানে তারা যা যা বলছেন, যে একটা মানে দলের সাথে কথা বলে একটা যৌথ বিবৃতি দেওয়া হয়েছে, সেটাকে তারা নৈতিকভাবে যথার্থ নয় বলে মনে করছেন। তিনি বলছেন এটা দেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয়। তিনি একটা বিশেষ দলের প্রতি অনুরাগ প্রকাশ করেছেন যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। এটা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি জামায়াতকেই করতে চাই, একটু পরে আসছি। তারপর তারা বৈঠক করেছেন, কথা বলেছেন। এরপর তারা বলছেন যে বৈঠকটাকে তারা ওয়েলকাম করছেন, যেটা স্বাভাবিক, যেহেতু সরকার প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পৃথক বা বৈঠকভাবে, মানে আলাদাভাবে বা একত্রে বৈঠক করছেন, সো এটা হতেই পারে। কিন্তু ওই যে সেই কথাটা, যে তারা এটা করা ঠিক হয়নি বলে বলছেন। তারপর তিনি বলছেন, বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক দল যেহেতু আছে, সবার সাথে আলোচনা করেই এটা ব্যাপারে সিদ্ধান্ত নেওয়াটা সঠিক বলে বিবেচিত হতে পারত। তারা বলছেন, আমরা আশা করি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থেকে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন এবং বিচার সংস্কারের ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিশ্চিত করবেন। তারপর বলছেন তিনি দেশে এসে যে সংশয় দেখা দিয়েছে সেটা জাতির সামনে স্পষ্ট করবেন, ইত্যাদি ইত্যাদি। তাহলে মোটা দাগে, আমি খুব বিস্তারিত পড়লাম না, মোটা দাগে তারা বলছেন সংস্কার বিচার করতে হবে। আর যেভাবে তিনি বিএনপির সাথে বসেছেন এবং একটা যৌথ ঘোষণা দিয়েছেন, সেটাকে সঠিক বলে মনে করছেন। এটা নিরপেক্ষতা, একটি দলের সাথে তার মানে টোনটা এরকম যে একটা দলকে একটু বিশেষ ট্রিটমেন্ট দেওয়াটা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। এই ভাষার উদ্দেশ্য কি আমরা বুঝতে চেষ্টা করবো, এবং এনসিপিও যা বলেছে তার সাথে বেশ কিছু ক্ষেত্রে মিলও পাওয়া যাবে। তারা আসলে কি বলতে চান সেটা বুঝবো। কিন্তু আমি যে প্রশ্নটা জামায়াতকে করতে চেয়েছি, মানে বিএনপিকে একটা এক্সট্রা ট্রিটমেন্ট দিল, উত্তর হচ্ছে দিল। এখন আমরা যদি পাল্টা প্রশ্ন করি, প্রধান উপদেষ্টা যখন মিটিং করে তখন জামায়াতের সাথে আলাদাভাবে বসেন বিএনপি, জামায়াত এবং এনসিপির সাথে বসাটা আমি কোনোভাবেই সঠিক বলে মনে করি না। কিন্তু বিএনপির পর জামায়াতের সাথে আলাদাভাবে প্রধান উপদেষ্টা বসাটাকে আমি যৌক্তিক বলে মনে করি, কারণ এই মুহূর্তে আমাদের রাজনৈতিক স্ফিয়ারে বিএনপির পর জামায়াতই শক্তি, গ্যাপ অনেক কিন্তু দ্বিতীয় শক্তি। আমরা কি এই কথা বলি যে এটা করার মাধ্যমে নিরপেক্ষতা নষ্ট হয়েছে? ধরুন সম্প্রতি যে ওনার পদত্যাগের পরিস্থিতি যখন হলো, তখন একদিনে বিএনপি সাথে প্রথম মিটিং, তারপর জামায়াতের সাথে এবং শেষে এনসিপির সাথে একদিনে। পরের দিন দুটো গ্রুপে অনেকগুলো দল, সকালবেলা একটা গ্রুপ, তার মধ্যে অনেকগুলো দল, তারপর আরেকটা গ্রুপে অনেকগুলো দল। এখন ওই গ্রুপের কোনো দল কি বলবে যে জামায়াতের সাথে আলাদা বৈঠক করে আমাদেরকে কম গুরুত্ব দিয়ে জামায়াতের প্রতি এখন পক্ষপাত দেখানো, বিএনপি এনসিপিকেও যোগ করলো, এটা করে পক্ষপাত দেখিয়ে প্রধান উপদেষ্টা তার নিরপেক্ষতা নষ্ট করেছেন। কারণ আমাদের সাথে তো আলাদা করে প্রত্যেকটা দলের সাথে 1-to-1 বৈঠক করেননি। এই প্রশ্ন করবেন, এই প্রশ্নটাকে কি আমরা ভ্যালিড প্রশ্ন মনে করব? উত্তর হচ্ছে না। আমাদের মেনে নিতে হবে আসলে রাজনৈতিক স্ফিয়ারে সবচেয়ে বড় স্টেক হোল্ডার পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে, যে সেটা যদি এক হয় বা একাধিক হয়, সেটার প্রত্যেকটার একটা আলাদা গুরুত্ব পাবার স্কোপ থাকবে, এটাই নিয়ম। এনসিপি কী বলছে? তাদের হেডলাইন প্রথম আলোতে এরকম: লন্ডনের বৈঠকে বিচার ও সংস্কারের বিষয়টি নির্বাচনের মতো গুরুত্ব পাওয়া অত্যন্ত হতাশাজনক। তারা বলছে, তারা বিবৃতিতে এরকম বলছেন যে
আলোচনাকে তারা ইতিবাচকভাবে দেখছেন, উইচ ইজ রাইট। এটাও চমৎকার ব্যাপার, আমাদের দলগুলো মনে করছে আলোচনার মাধ্যমে যে সমস্যার সমাধান, এমনকি তাদের প্রতিদ্বন্দ্বী দলের সাথেও যদি হয়, দ্যাটস ফাইন। কিন্তু হেডলাইনে যেমন বলা হচ্ছে, যেখানে নির্বাচন নিয়ে যত কথা হচ্ছে, সংস্কার নিয়ে সেসব কথা মানে সে পরিমাণ কথা হয়নি। এবং তারা আগেও বলছেন তারা জুলাই ঘোষণাপত্র প্রণয়ন, জুলাই সনদ কার্যকর করা এবং বিচারে সুস্পষ্ট রোডম্যাপ ছাড়া জাতীয় সংসদ নির্বাচন আয়োজন গণঅভ্যুত্থানকে স্রেফ একটি ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে পরিণত করবে এবং রাষ্ট্র বিনির্মাণের জন আকাঙ্ক্ষাকে অবদমিত করবে। তারা সবসময় যা বলেন আর কি। কাজেই সবার সাথে আলোচনার মাধ্যমে জুলাইয়ের মর্যাদা ঠিক করার জন্য বলছেন তারা। আলাদাভাবে বিএনপিকে নিয়ে খুব নেগেটিভ মন্তব্য করেননি, তবে আমরা হয়তো খেয়াল করেছি জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি গুরুত্বপূর্ণ একজন সদস্য এনসিপির, তিনি প্রাথমিক প্রতিক্রিয়া অত্যন্ত টাফ ভাষায় বিএনপির সাথে বসে এই ঘোষণা দেওয়া, তার নিরপেক্ষতা হারানো, জামাত যে ধরনের কথা বলছিল সেই ধরনের বক্তব্য তিনি দিয়েছিলেন এবং দেশের বাইরে বসে, দেশের বাইরে থেকে এই ধরনের ঘোষণা দেওয়াটাকেও তিনি স্ট্রংলি কন্ডেম করেছেন। আচ্ছা, এখন আমরা একটু যদি বলি যে এই দুই দল কি আসলে তারা সম্ভবত নির্বাচন আরও পরে চেয়েছিলেন, এটা ধারণা করা যৌক্তিক কারণ আছে, এবং সেটা যখন এগিয়ে আসলো এটা তাদের পরাজয় হলো কিনা। আমরা খেয়াল করি সত্যিকার অর্থে কারোই চাওয়াটা পূর্ণ হয়নি, বিএনপির চাওয়া পূর্ণ হয়নি। সে ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল, প্রধান উপদেষ্টা এপ্রিলে ঘোষণাই করে দিয়েছিলেন এবং এনসিপি এবং জামায়াত মোটামুটি খুশি ছিল, তারা হয়তো জুনে হলে আরও খুশি হতেন। সেখান থেকে 2 মাসের মতো এটা এগিয়ে এসছে, সেটাও তাদের এক ধরনের অখুশি থাকার মতো পরিস্থিতি হতে পারে। কিন্তু যে কথাটা বলছি, আসলে আমরা যখন একটা রাজনৈতিক সংকটের দিকে দেশ ধাবিত হয়, আমরা ধারণা করতে পারি যদি আমরা রাজনীতি করতে চাই, আবারও বলছি ষড়যন্ত্র না করে কেউ যদি রাজনীতি করতে চায়, তাহলে রাজনৈতিক সংকট যদি খুব সিভিয়ার হয়, তাতে সবগুলো রাজনৈতিক দল ক্ষতিগ্রস্ত হয়। আমাদের এটা মানতে হবে এই মুহূর্তের বাংলাদেশে বিএনপির সাথে সরকারের একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং ছাড়া, এবং তার সাথে আন্ডারস্ট্যান্ডিংটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা মেনে নিতে হবে। কোনো একদিন জামায়াত সেই জায়গায় যেতে পারে, কোনো একদিন এনসিপিও সেই জায়গায় যেতে পারে, কিন্তু এই মুহূর্তে বিএনপি সেই জায়গাটায় আছে। সুতরাং তার সাথে নেগোসিয়েশন এবং ডিলিংকে আলাদাভাবেই দেখতে হবে, এবং এটাও দেখতে হবে যে বিএনপির চাওয়াও পরিপূর্ণভাবে পূর্ণ করে দেওয়া হয়নি, তার চাওয়াও শেষ পর্যন্ত কার্যকর হয়নি। শুধু তাই না, রিসেন্টলি তার আরও অনেক ক্ষেত্রেই বিএনপি যা চেয়েছে সেভাবে সরকার কাজ করেনি। সুতরাং এভাবেই দেখা উচিত হবে, একটা গণতান্ত্রিক ব্যবস্থার মানেটাই এটা, প্রত্যেকে তার তার মতো করে চাইবে এবং কোনো একটা জায়গায় আমরা গিয়ে একত্র হব। আমি এনসিপি বা জামায়াত ইসলামী অলরেডি তার ক্যান্ডিডেটের নমিনেশন দিয়ে দিয়েছে। নির্বাচনের প্রস্তুতির কথা যদি বলি, জামায়াতের ওই 2 মাস বেশি সময় লাগবে বলে মনে হয় না, এবং এক অর্থে জামায়াত বিএনপির চাইতে অনেক বেশি এগিয়ে আছে, কারণ জামায়াতের দলের মধ্যে এক ধরনের অভ্যন্তরীণ শৃঙ্খলা তুলনামূলকভাবে অনেক ভালো, এটা আবহমান কাল থেকে। আর বিএনপির এখনও নমিনেশন ফাইনাল করা অনেক কঠিন, কারণ প্রচুর ক্যান্ডিডেটস মাঠে আছেন, তারা একে অপরের সাথে সাংঘর্ষিক পরিস্থিতিতেও আছেন, এগুলো সামলানো, ক্যান্ডিডেট ফাইনাল করা অনেক টাফ কাজ তাদের সামনে রয়ে গেছে। আর এনসিপি 2 মাস বেশি সময় পেলে অনেক বেশি দল গুছিয়ে অনেক কিছু করতে পারতো, আমার কাছে মনে হয় না। আর যে সময়টা আছে এই 2 মাসের যে খামতি তাদের হলো, ঘাটতি তাদের হলো, সেটা তারা কাটিয়ে নিতে পারবেন বলে আমি সত্যিই বিশ্বাস করি, তাদের যতটুকু পারফর্ম করার কথা। ইনফ্যাক্ট বলে ফেলা ভালো, এটা এই 2 মাস না, আরও 2 বছর সময় পেলেও, ডিসেম্বরের পর আরও 2 বছর সময় পেলেও এনসিপি আসলে উল্লেখযোগ্য কোনো রাজনৈতিক শক্তি হিসেবে ভোটের মাঠের রাজনীতি একটা রাজনৈতিক শক্তি আলাদা জিনিস, ভোটের মাঠে তারা কোনো শক্তি হয়ে উঠবেন না আরও 2 বছর, 4 বছর, 5 বছরেও। আমি প্রায় বলি যে 10 বছর পরও যদি এনসিপি একটা মানে টপ তো দূরে থাকুক, কিন্তু একটা মোটামুটি রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়ায়, যে বেশ কিছু সিটে জিততে পারে, এটা অনেক বড় সাফল্য হবে বলে আমি বিশ্বাস করি। তাদের সেদিকেই মনোযোগী থাকা দরকার। তাহলে যে কথাটা বলছিলাম, এনসিপি বা জামায়াত কি হারলো? উত্তর হচ্ছে না, কেউ হারেনি, বিএনপি হারেনি, সরকার না, কেউ না। আমরা একটা জায়গায় এসেছি, যদি থাকতে পারি, আমি কথাটা বারবার স্মরণ করিয়ে দেব, আমি মনে করি না ষড়যন্ত্র শেষ হবে। নির্বাচন পেছানোর জন্য কোনো একটা কেওস ঢাকার মাঠে তৈরি করা, মিয়ানমারের সাথে করিডোরের নামে একটা যুদ্ধ বাঁধিয়ে দেওয়া, এগুলো যে কোনো চেষ্টা চলতে পারে। আমি এখনও বিশ্বাস করি চেষ্টা যারা করবেন তারা সেই জায়গায় আছেন, সেই চেষ্টা তারা করে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। সো আমাদের সতর্ক থাকতে হবে এই ব্যাপারগুলোতে। কিন্তু নির্বাচন হবে এটা যদি ঘটে, সবাই একটু আগে আর একটু পরে তাদেরকে অ্যাডজাস্ট করে নেবেন, তাতে কারো পরাজয় হয়নি। পরাজয় হয়েছে একটা অংশের, যারা আসলে চান, মানে ফর দ্য টাইমিং, আবারও বলছি, তারা আবার শক্তি সংগ্রহ করবেন, তারা কৌশল ঠিক করবেন, তারা ছেড়ে দেবেন সহজে বলে আমি বিশ্বাস করি না। তারা এটা চালিয়ে যাবেন এবং আমাদের এই কারণে ভোকাল থাকতে হবে। সেটা হচ্ছে যারা চেয়েছেন এই সরকারকে আনলিমিটেড টাইমের জন্য এক্সটেন্ড করা, অনেকেই নানাভাবে সরকারের ভেতরে আছেন, সরকারের বাইরে আছেন, নানা ধরনের মানুষজন আছেন, এবং আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছেন যারাও বিশ্বাস করেন বা মনে করেন এই ধরনের একটা সরকার দীর্ঘ সময় থেকে অনেক কিছু করে যেতে পারলে সেটা দেশের জন্য ভালো, এবং তারা কিছু কাজ যদি করে দিয়ে যেতে পারেন, তারপরের বাংলাদেশ সিকিউরড হয়ে যাবে, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ছিদ্রভাবে চমৎকারভাবে চলতে থাকবে। ভ্রান্ত বিশ্বাস, কিন্তু এই ধরনের বিশ্বাস আছে। আমি তাদেরকেও খুব সমস্যার বলে মনে করি না, তারা এটা ভুলভাবে বোঝেন। কিন্তু যে বলছি, ভেস্টেড ইন্টারেস্টওয়ালা কিছু মানুষ আছেন যারা মনে করেন এই সরকারকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল টেনে নিয়ে যেতে হবে, তাতে ক্ষমতার আরাম পাওয়া যায়, ক্ষমতার আরাম এনজয় করা যায়, সেটা সরকারের মধ্যে থেকে হোক, বাইরে থেকে হোক, সেটার কারণেই তারা চাইছিলেন এটা। সো ফর দ্য টাইম বিং, এই যে নির্বাচনের সময় নিয়ে যে ধরনের প্রাথমিক সেটেলমেন্ট হলো, এটায় হেরেছে আসলে তারা ফর দ্য টাইম বিং। আমরা তাদেরকে
পরাজিতই রাখতে চাই, কিন্তু সেটাও নির্বাচন হয়ে যাওয়া পর্যন্ত আমাদের সতর্ক থেকেই সেই চেষ্টা করে যেতে হবে। শেষ মুহূর্ত পর্যন্ত তারা সেই চেষ্টা চালাবেন বলে আমি সিরিয়াসলি বিশ্বাস করি। এদের মধ্যে বহু মানুষের কারো না কারো এজেন্ডা নিয়ে নামেছেন, কোনো রাষ্ট্রের হতে পারে, কোনো মানুষ আছে কারো এজেন্ডা নিয়ে নামেন না। তারা এত বেশি আত্মপ্রেমিক বা নার্সিসিস্ট যে নিজের ইগো স্যাটিসফাই করার জন্য তারা যে কোনো কিছু করে ফেলতে পারেন, এই পরিস্থিতিও হতে পারে। সো ফর দ্য টাইমিং তারা পরাজিত হলে উই শুড বি ভেরি ভেরি কেয়ারফুল। আর প্রায় বলছি, আবারও বলছি, একটা গণতান্ত্রিক ব্যবস্থা এইভাবে আমাদের অভ্যস্ত হতে হবে। আমরা চেয়েছিলাম বিএনপি বিরাট দল, ও চাপ দিয়ে ডিসেম্বরের জন্য খুবই টাফ থাকতে পারতো, থেকে এটা অর্জন করার চেষ্টাও করে ফেলতে পারতো, কিন্তু না, সেও তার জায়গা থেকে সরেছে। সে কারণেই আমরা বলবো যে এটা একটা গণতান্ত্রিক চর্চার সুন্দর নিদর্শন। মনের দিক থেকে খুব খুশি এনসিপি বা জামায়াত হয়তো হয়নি, অ্যাটলিস্ট তারা এক্সপ্রেস করছে না, তারাও এটা মেনে নেওয়া উচিত হবে। তার চাইতে জরুরি কথা, তারা অন্তত আরেকটা জিনিস, যেটা এটাও বলে রাখি, প্রত্যেকটা ভিডিওতে কম বেশি বলতে চাই, সেটা হচ্ছে তারা নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করে যে ন্যারেটিভ তৈরি করছেন, সেটা নিয়ে তারা নির্বাচন বানচালের জন্য মাঠে নামবেন না। আমরা অন্তত বলে আসলে চান কপাল, ডক্টর মোহাম্মদ ইউনূসের কপাল যে খুবই ভালো। শেখ হাসিনা সরকারের পতনের ঠিক পর মুহূর্ত থেকে আজকের দিন পর্যন্ত তিনি যথেষ্ট বিচক্ষণতার সহিত, অনেকে বলেন তিনি রাজনীতি বোঝেন না, কিন্তু তিনি আসলেই বোঝেন। যে বিএনপির নেতারা অলরেডি প্রকাশ্যে বা মিডিয়াতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে নানান সমালোচনা করছেন, এর মাঝখানে লন্ডনে জনাব তারেক রহমানের সাথে বৈঠকে যা যা ঘটছে, অনেক কিছু আস্তে আস্তে বের হচ্ছে। একটা গোল্ডেন অফার জনাব ডক্টর ইউনূসকে দিয়েছে তারেক রহমান। তবে আমি এটাকে পজিটিভলি নিচ্ছি এই কারণেই, দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টারন্যাশনালি যে জ্যাক আছে বা হোল্ড আছে, রাইট নাও অনেক কিছু হচ্ছে না, কারণ দেশে গণতান্ত্রিক সরকার নেই। তবে কোন গণতান্ত্রিক সরকারের কোন একটা কি পয়েন্ট বা কি পোস্টে যদি তিনি আসলেই বসেন, ওনাকে ব্যবহার করে বাংলাদেশের স্বার্থে অনেক কিছু করা সম্ভব হবে। আর এই জিনিসটাই জনাব তারেক রহমান তিনি বুঝতে পেরেছেন। দর্শক, প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের 1.5 ঘন্টার বৈঠকে শুধু কি আসলে রাজনীতির আলোচনা ছিল বা নির্বাচনের আলোচনা ছিল, নাকি অন্য কিছু ছিল? এখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, যিনি এই মুহূর্তে দলটির মুখপাত্র হিসাবে কাজ করছেন এবং সবচেয়ে বেশি বক্তব্য দিচ্ছেন বা ডক্টর ইউনূসকে নিয়ে সমালোচনা করতেন, সালাউদ্দিন আহমেদ এবং হাফিজ উদ্দিন আহমেদ দিয়েছে চাঞ্চল্যকর তথ্য যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ফেব্রুয়ারিতে নির্বাচন, মৌলিক সংস্কারের কয়েকটি বিষয়ে সম্মতি, বিচার প্রক্রিয়া এগিয়ে নেবার বিষয়ে আলোচনা করতে আপনার তারেক রহমানের উপর দায়িত্ব দিয়েছিল দলটির নীতি নির্ধারণী ফোরাম। তো সেখানে আরো একটা জিনিস অ্যাড করা হয়েছে যে বিএনপি সরকার গঠন করতে পারলে, রাইট নাও নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে, যদি অতি চমক হয় তাহলে জামাত যাইতে পারে, বাট নর্মালি এখানে জামাতের যাওয়ার সুযোগ নেই। হয়তো বিরোধী দল হিসেবে তারা বড় শক্তি থাকবে। এনসিপি জামাতের সাথে জোট বাঁধলে জামাতের ভোট টোটগুলো এনসিপি পাইয়া 2-1টা সিট পাবে, না হলে জীবনও এনসিপি সিট পাবে না। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল বাস্তবতা। তো বিএনপি সরকার গঠন করবে, এটা 100% নিশ্চিত। এখন বিএনপি সরকার গঠন করতে পারলে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজকে বা ওনাকে কাজে লাগানোর কথা লন্ডনের বৈঠকে আলোচনা হয়েছে। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিএনপি আগামী দিনে সরকার গঠন করলে এমন কোন পদে নিয়ে আসতে চায় যেখানে তার ইমেজটা কাজে লাগানো যাবে বাংলাদেশের স্বার্থে। তিনি বলছেন যে আগামীতে সরকার গঠন করতে পারলে দেশের অর্থনৈতিক মুক্তি এবং গণতান্ত্রিক ধারার রাজনৈতিক চর্চা প্রতিষ্ঠায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সহায়তা বা সাহায্য প্রত্যাশা করেছে বিএনপি। বিষয়টি প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে সেই বৈঠকে। তিনি প্রস্তাব গ্রহণ করেছেন কিনা তার তথ্য এখনো আসা নাই, তবে তিনি প্রস্তাবগুলোর আপনার গুরুত্ব অনুধাবন করেছেন। বলছেন যে রাজনৈতিক দল এবং সরকারের একমত হওয়া বিষয়গুলো সংস্কার হবে, আর সংস্কার একটা চলমান প্রক্রিয়া। তো বিএনপি চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজটাকে কাজে লাগাতে। এখন ধরেন বেগম খালেদা জিয়ার যথেষ্ট বয়স হয়েছে, তিনি এই মুহূর্তে হয়তো বার্ধক্যে চলে আসছেন, দলটির একটা সভা নেত্রী হিসেবে থাকলেন। জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী পদে তিনি আসীন হলেন, তাহলে প্রশ্ন হচ্ছে প্রেসিডেন্ট পদটা, এই জায়গাটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিএনপি অফার করতে পারে, নাও করতে পারে। তবে যেহেতু বলছে ওনাকে কাজে লাগাইতে চায়, তো সেই ক্ষেত্রে এর বাহিরে অন্য কোনো পদ পদবিতে ডক্টর ইউনূস যাবেও না, লামসাম অন্য কোনো পোস্ট পদবিতে তিনি গ্রহণ করবেন না। সো এটা অস্বাভাবিক হবে না যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হবার পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি পদের জন্য ডাকেন। এটা বিএনপির জন্য পজিটিভ হবে, এবং কি ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা প্রেসিডেন্ট হওয়া দেশের চারটিখানি কথা না, সে বিরল সম্মানে ভুগবেন। তবে দুঃসংবাদ হচ্ছে এনসিপির জন্য। এনসিপির কি হবে? এনসিপির রাজনীতি শেষ হয়ে যাবে, আর থাকলেও ওই লেভেলে যাবে না যতটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাপোর্ট করলে বা সরাসরি তিনি দলটির সাথে কানেক্টেড থাকলে হবে। গতকালের যে বিষয়টি, আমাদের নেতার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে মিটিংটি হয়েছে, এটা যে এই পরিস্থিতিটি সৃষ্টি হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে মানুষের যে প্রত্যাশা ছিল, ছাত্র জনতার যে আপনার বিজয়ে
আমাদের আন্দোলনের যে একটা অ্যাচিভমেন্টটা সেটা নষ্ট হওয়ার পথে ছিল। সেটা আমাদের এখন গত পরশুদিন তো মিটিংটা হয়েছে আমাদের নেতার সাথে। এটা এখন আমাদের দেশে একটা সুবাতাস বয়ে এনেছে। এই নির্বাচনের ফলাফল পজিটিভ। আপনি যে কথাটি বলেছেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া উনি হলো জনগণের নেত্রী, এবং উনি দেখিয়ে দিয়েছেন না অতীতে যখন এই আওয়ামী লীগ ফেসিস্ট সরকার যখন আপনার গণতন্ত্রকে নির্বাসনে দিয়েছিল, তখন কিন্তু এই বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিল। একইভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাকশাল কায়েম করেছিল শেখ মুজিবুর রহমান, উনি মানুষের এই বাকশাল থেকে জাতিকে রক্ষা করেছিল, একদলীয় শাসনতন্ত্র থেকে দেশকে রক্ষা করেছিল, রক্ষা করে উনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। এবং আজকে দেখেন বেগম খালেদা জিয়া উনি যে 3 বারের প্রধানমন্ত্রী, উনি যে দেশের জনগণকে ভালোবাসেন এবং একজন দেশপ্রেমিক ব্যক্তি, সেটা আবার উনি প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন। এবং ওনার যে পজিটিভ দৃষ্টিভঙ্গি এবং পজিটিভ বক্তব্য, এটার ফলশ্রুতিতে কী হয়েছে, মানুষ অনেকটা আশাবাদী হয়ে উঠেছিলেন যে মানুষের ভিতরে যে একটা কনফিউশন ছিল, যে কনফিউশন থেকে তারা আবার বেরিয়ে এসেছে। তার পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে একটা আপনার ওই একটা মৌলবাদী দল, রাজনৈতিক দল, যারা মনে করেছিল যে আবার হাসিনার মতোই এবং এই ছাত্রদেরকে নিয়ে কিভাবে আবার ক্ষমতা দখল করা যায়, কিন্তু সেটা তাদের এই সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে গত মিটিংটায়। এবং সেটা জনগণের বিজয় হয়েছে আমি মনে করি। কারণ ছাত্র জনতার যে আন্দোলন, এই আন্দোলন তো শুধু ছাত্ররা করে নাই, জনগণ করেছে, রাজনৈতিক দলগুলি করেছে, এবং সকলেরই মূল্যায়ন এটা করা উচিত ছিল। কিন্তু সেটা ইউনূস সাহেব প্রথম দিকে করতে পারেনি। তারা ওই কিছু ছাত্র যারা আপনার বিপদে চলে যাচ্ছিল তাদের কথা উনি শুনেছেন। কারণ হলো অনেক ছাত্র কিন্তু এখান থেকে রিজিগনেশন দিয়েছিল, তারা কিংস পার্টিতে জয়েন করে নাই। কারণ তারা বলেছিল যে আমরা তো দেশের জন্য সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, আমরা উপদেষ্টা হওয়ার জন্য আন্দোলন করিনি, আমরা ওই যে ক্ষমতার ভাগ বসানোর জন্য আন্দোলন করিনি, আমরা আপনার চাঁদাবাজির জন্য আন্দোলন করিনি। কারণ এখানে এই যে 2টা উপদেষ্টা, তাদের বাবাদের বিরুদ্ধে কথা আসছে, তারপরে আপনার তাদের আত্মীয় স্বজনের কথা এসেছে, আপনার অনেক উপদেষ্টার আত্মীয় স্বজন আছে যারা চাঁদাবাজি করছেন, এই কথাগুলি আসছে। তো সেই জন্য আমার নেতা তারেক রহমান সাহেব প্রথম থেকে চেয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারকে উনি সহযোগিতা করে একটা সুষ্ঠু পরিবেশ দেশে তৈরি করে একটা অবাধ নির্বাচন যাতে হতে পারে, সেটার জন্য উনি আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন, এবং সেভাবে আমরা কাজ করছিলাম। কিন্তু ওনারা সে কিছু লোকের ষড়যন্ত্রে সেটা অন্যদিকে টার্ন করছিল। কিন্তু সেটা আবারও প্রমাণ করে দিয়েছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, দেশনেত্রী এবং খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, একজন ম্যাচিউরড পলিটিশিয়ান হিসেবে উনি তার যোগ্যতা প্রমাণ করে দিয়েছেন। এবং উনি যে ডিসেম্বরের আগে যে নির্বাচন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এই নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে সময় উপযোগী সুষ্ঠু পরিবেশের একটা হলো ডিসেম্বরের মধ্যে। তারপরও আমরা দেশের স্বার্থে এবং 2 পক্ষের সাথে আলোচনার মাধ্যমে সেটা যদি ফেব্রুয়ারির ফার্স্ট উইকে হয়, সেটা আমাদের নেতা এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে ইউনূস সাহেবের সাথে যে আলোচনা হয়েছে, সেই আলোচনার ব্যাপারেও আমরা মোটামুটিভাবে মনে করি যে এটা দেশের জন্য একটা সুবাতাস বয়েছে। কারণ যেই পদক্ষেপটি তারা নিয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকার ভুল পথে যে হারছিল, যেটা এপ্রিল মাসে নির্বাচন হবে, সেটা যদি হতো তাহলে কিন্তু এপ্রিল মাসে তারা নির্বাচন দিতে পারতো না। কারণ এপ্রিল মাস নির্বাচনের মাস না, রমজানের পরে, ঈদের পরে আপনার স্কুলগুলি, শিক্ষা প্রতিষ্ঠান যেখানে নির্বাচনের কেন্দ্রগুলো, সে এসএসসি পরীক্ষা চলে আসছে, এবং সেখানে যারা আপনার নিবে এই ইলেকশন, সেখানে দায়িত্বপ্রাপ্ত হলো শিক্ষকরা। এই শিক্ষকরা তাদের প্রশিক্ষণের বিষয় আছে, তাদেরকে দীর্ঘমেয়াদী একটা প্রশিক্ষণ নির্বাচনটা পরিচালনা করার জন্য, সেখানে কিন্তু এটা কোনো অবস্থাতে হতো না। তখন হয়তো কেউ ষড়যন্ত্র করে বলতো যে এটা আরও পিছিয়ে দেওয়া হোক। তা আজকে যেটা চলে আসছে যে ফেব্রুয়ারির ভিতরে, ফার্স্ট উইকের ভিতরে ইনশাল্লাহ, এবং আমরা আশাবাদী ফেব্রুয়ারির ফার্স্ট উইকের ভিতরে নির্বাচন হবে। আমাদের প্রস্তুতি, বিএনপির প্রস্তুতি চলছেই, আমাদের নেতা আমাদের প্রস্তুতি অনবরত, উনি তো 24 ঘন্টায় পলিটিক্স করছে। আপনারা দেখছেন যে ওনার কোনো মানে নিদ্রা সব কিছু ত্যাগ করে উনি বাংলাদেশকে একটা সুন্দর পরিবেশে একটা গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেব কাজ করছে। সেটাই আজকে ইনশাল্লাহ আমরা সেই দিকে যাচ্ছে দেশ, আমরা দেখতে পাচ্ছি। আর আপনি যে দ্বিতীয় প্রশ্নটি আমাকে করেছেন যে যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে, দেখেন এই দেশে যা করেছেন বিএনপি সরকারই করেছেন শিক্ষকদের জন্য। আপনার 1/80-তে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের শিক্ষকদের জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত করেছিলেন। পরবর্তীতে উনি আমাদের নেত্রী, দেশনেত্রী এবং খালেদা জিয়া 20% বেতন দিয়েছেন এদেশের শিক্ষকদেরকে। তাহলে 50 আর 20 কত, 70% বেতন দিয়েছেন। পরবর্তীতে উনি আবার 2001-এ ক্ষমতায় এসে আবার 10% দিয়েছেন, 80%, আর 10% দিয়েছেন আপনার এই শেখ হাসিনা, 20% দিয়েছেন আপনার এই যে এরশাদ। সুতরাং 50 দিয়েছেন আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, 20 দিয়েছেন বেগম খালেদা জিয়া, 70, 10 হলো মানে শেখ হাসিনা, আর 20 হলো এরশাদ সাহেব। তাহলে যেখানে 100%-এর মধ্যে 70% বিএনপির অ্যাচিভমেন্ট। এবং আমাদের যে শিক্ষকদের আগে অবসরে যাওয়ার সময় ছেঁড়া মানে শিক্ষক একজন মানে হয়তো সেই ছেঁড়া পাঞ্জাবি নিয়ে বাড়িতে যেতে হতো, কিন্তু সেটা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষকদের অবসর ভাতা চালু করেছেন। সেই অবসর ভাতার বোর্ডের সদস্য সচিব আমি ছিলাম, এবং সেখানে উনি দেওয়ার পরে আজকে শিক্ষকরা 40-50 লক্ষ টাকা আপনার অবসর সুবিধা পাচ্ছে, কল্যাণ ট্রাস্ট থেকে টাকা পাচ্ছে। শিক্ষকদের কিন্তু সেই আগের অবস্থা নাই। একটা কোরআন শরীফ
একটা তসবি একটি জায়নামাজ দিয়ে শিক্ষকদেরকে বিদায় দিত ছাত্ররা টিফিনের টাকা থেকে চাঁদা তুলে, সেই পরিবেশ আর এখন নাই। তার পরবর্তীতে আপনার এই শিক্ষকদেরকে এখন আপনার 50% আপনার 25% উৎসব ভাতা দিয়েছেন বেগম খালেদা জিয়া, 50% দিয়েছেন কর্মচারীদের। তো এই যে মানে শিক্ষাক্ষেত্রে যা যা শিক্ষকদের আপনার ইনক্রিমেন্ট দিয়েছেন বেগম খালেদা জিয়া, যাতায়াত ভাতা দিয়েছেন বেগম খালেদা জিয়া, এগুলি বেগম খালেদা জিয়া দিয়েছেন। তো বিএনপি হলো শিক্ষক বান্ধব সরকার। আমরা মনে করি যখনই বিএনপি ক্ষমতায় আসে তখন শিক্ষকদের আপনার দাবি দেওয়ার বিষয়ে খুব একটা বলতে হয় না, খালি বেগম খালেদা যে জানলে হলো। এই বর্তমানে শিক্ষকদের যে দাবিটি, সেটা হলো চাকরি জাতীয়করণ। এই বিষয়ে আমি কয়েকবার কথা বলেছি আমার নেতা তারেক রহমানের সাথে। উনি বলেছেন যে দল যদি ক্ষমতায় আসে ইনশাল্লাহ আমরা শিক্ষকদের এই যে আপনার দাবিটি, সেই দাবিটি পূরণ করে এর চেয়ে বেশি কিছু হয়তো আমরা আরও কিছু দেওয়ার চেষ্টা করব। এই যে আমরা মনে করি যে তারেক রহমান সাহেবের যে বক্তব্য, শিক্ষকদের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মাঠে, যেহেতু মানে অন্য জায়গায় হলে জায়গা দেওয়া তো শিক্ষক সম্ভব না, প্রায় 50,000 শিক্ষকদের উপস্থিতিতে গত আপনার জানুয়ারিতে আমাদের নেতা তারেক রহমান সাহেব ডিক্লারেশন দিয়েছেন আমাদেরকে এই সমস্ত সুযোগ সুবিধা দিবে। সুতরাং বিএনপি ক্ষমতায় আসলে আমরা ইনশাল্লাহ আশাবাদী যে এই দেশের শিক্ষকদেরকে মূল্যায়ন করা হবে, শিক্ষকরা তাদের যত অভাব অভিযোগগুলি, তাদের যে সমস্যাগুলি, সেই সমস্যাগুলি সমাধান করা হবে ইনশাল্লাহ। দেশের রেমিটেন্স যোদ্ধা যারা, তারা বিগত দিনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই যে করোনা মহামারীতে এই মালয়েশিয়াতে যারা আছে, আমার এই প্রবাসী ভাইয়েরা আমাদের দেশের এই যে আপনার মানুষকে অনেক সাহায্য করেছে। তারা কিট করার জন্য সাহায্য করেছে, করোনার বিভিন্ন মেডিসিন আরও যা আছে এগুলির জন্য সাহায্য সহযোগিতা করেছে। তারপরেও দেখা যায় যে করোনার সময় অসংখ্য মানুষ মারা গেছে প্রথম দিকে, এদেরকে দাফন টাফনের ব্যবস্থা কিন্তু এই প্রবাসীদের পক্ষ থেকে করা হয়েছে। এবং যেখানে আপনার লোকজন খুব অভাবের মধ্যে যে কাজকর্ম করতে পারেনি, মালয়েশিয়াতেও কিন্তু কাজ করতে পারেনি, তারপরেও তারা তাদের এই প্রতিকূলতার মধ্যে থেকেও কিন্তু যথেষ্ট সহযোগিতা করেছে। এবং এই যে আমরা যখন আন্দোলন সংগ্রামে ঝোপে জঙ্গলে পালিয়ে থেকেছি, তখন কিন্তু তারা এই দেশ থেকে আপনার অনেক রকমের সহযোগিতা আমাদেরকে করেছে। সেগুলি আমরা যখন দল ক্ষমতায় আসবে, এই প্রবাসীদের অবশ্যই মূল্যায়ন করা হবে। এবং বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট হলো মালয়েশিয়াতে। এই যে আপনার সৌদি আরব এবং মালয়েশিয়া, এই দুইটি দেশে হলো বাংলাদেশের আপনার শ্রমবাজার। সুতরাং এই শ্রমবাজারকে যেভাবে তারা এখানে আমাদের প্রবাসীরা কাজ করে দেশের সুনাম বয়ে যাচ্ছে, সেই জন্য আমরা দল ক্ষমতায় আসলে তাদেরকে মূল্যায়ন করা হবে। আমাদের নেতা কিন্তু বারবারই তাদের বিষয়ে কথা বলেন। উনি বলেন যে প্রবাসীরা আমাদের এই বিপদে আপদে সবসময় সহযোগিতা করে যাচ্ছে, সুতরাং দল ক্ষমতায় আসলে তাদেরকে প্রকৃত মূল্যায়ন করা হবে এবং এটা আমরা বিশ্বাস করি সেটা হবে। প্রবাসীদের আহ্বান থাকবে যে প্রবাসীরা ভালো থাকবে যদি বিএনপি ক্ষমতায় থাকে, সেই জন্য প্রবাসীরা এগিয়ে আসবে। আমাদের বিএনপি যাতে আপনি সেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আপনার সরকার গঠন করতে পারে এবং সেই সরকার গঠনে আমাদের নেতা তারেক রহমান যাতে প্রধানমন্ত্রী হয়, সেই জন্য প্রবাসীরা এতদিন যেভাবে আমাদেরকে সাহায্য করছে, ঠিক একইভাবে আরও দ্বিগুণ আপনার শক্তি নিয়ে আগামী নির্বাচনে বিএনপিকে তারা সহযোগিতা করবে। এবং যারা ভোটার তাদেরকে আমি অনুরোধ করব ভোট দেওয়ার জন্য আপনি যার যার নির্বাচনী এলাকায় যাবেন এবং সেখানে যে আমার নাগরিক অধিকারটি উনি প্রদান করবেন। তো ঐতিহাসিক লন্ডন বৈঠক নিয়ে কিছু কথা না বললেই নয়। আমাদের স্যার কেমন আছেন আপনাকে একটু যদি জিজ্ঞেস করি, লন্ডন বৈঠক ঐতিহাসিক বৈঠক, যে ইংল্যান্ড তো আমাদের ইতিহাসে স্থান পেয়ে গেল স্যার, আপনার কি মনে হচ্ছে আলোচনা ফলপ্রসূ হলো কিনা সেটা আপনি একটু বলবেন। তার দেখুন, এক ধরনের ডেসপারেশন কিন্তু কাজ করছিল আপনার, যে কারণে আপনার আমাদের ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনে হাজির হয়েছিলেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আপনার হার এক্সেলেন্সি হাই কমিশনার, তার সঙ্গেও শোল্ডার আপ করার একটা ব্যাপার ছিল। আর আপনার আইসিসিতে আপনার যে অভিযোগ দায়েরের যে প্রক্রিয়াটি, সেটার আপনার মুসাবিদা, সেটি এমন একটি ফার্ম এটির সঙ্গে যুক্ত, যে ফার্মে আপনার কাজ করতেন ব্রিটিশ মাননীয় প্রধানমন্ত্রী মিস্টার হিজ এক্সেলেন্সি মিস্টার স্টামার, এবং আপনার অনারেবল মেম্বার অফ দ্য হাউস অফ কমন্স টিউলিপ সিদ্দিক। তিনি এমন একটি কনস্টিটিউয়েন্সি থেকে নির্বাচিত হয়েছেন লন্ডনে, যেটি ইলেকটোরেট বেসিক্যালি জুইশ ব্যাকগ্রাউন্ডের। আর তার ইসরায়েল লবির সঙ্গে ওঠা বসা কতটা নিবিড় সেটি কিন্তু তার ভোট দেওয়ার প্যাটার্ন থেকেই বোঝা গেছে আগেই। তিনি সবাইকে অবাক করে আপনার ইসরায়েলের স্বার্থ রক্ষিত হয় এরকম ইস্যুতেই তিনি তার ভোট প্রদান করেছেন বলে জানা গেছে। তো ফলে এই একটা হলো জুইশ কানেকশন, আরেকটা হচ্ছে আপনার স্টামার মহোদয়ের আপনার যেটা বলা যায় যে গড়ছড়া, সবকিছু মিলিয়ে আপনার প্রফেসর ইউনুসের যে কারণে ডেসপারেশনটা ছিল সেটা কিন্তু সুরাহা হয়নি। এবং এ ব্যাপারে সবচেয়ে অভিজ্ঞ
মানে তার যে ক্যাম্পে তিনি বিলং করেন সেই ক্যাম্পের আপনার অন্যতম দিকপাল হচ্ছেন একজন ব্যারিস্টার, যিনি জামাত ঘরানার মানুষ, আমি আর নামটা বললাম না। তিনি আপনার এর আগে হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তাকে কিভাবে কুপকাত করা যায় সেই লক্ষ্যে মকসু করছিলেন। ফলে এই বিষয়গুলো ইন্ট্রিকেট এবং সেগুলো একটা জিগসো পাজলের মতো, তো সবগুলোকে একটা জায়গায় আপনার বিন্যস্ত করবার মধ্য দিয়ে প্রকৃত চিত্রটা কিন্তু ফুটে উঠবে। আর আপনার এখানে এই যে কোটি কোটি টাকা খরচ করা হলো, এন্ড অফ দ্য ডে এটা তো স্যার আমি স্পেসিফিক প্রশ্নে আসি স্যার। প্রথম কথা হলো যে হোটেলের যে খরচ একজন সাংবাদিক সেটি বের করেছেন জুলকান। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনো এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।